নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আমি যে জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি নিয়ে যে বক্তব্য রেখেছি, তাতে শান্তনু রায় 1218 তিনি দুটি কমেন্ট করেছেন। একটি আমার উদ্ধৃতি দিয়ে বললেন তো করবেন কি করে? এটা নিয়ে বিস্তারিত আলোচনার খুব প্রয়োজন। বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে একজন ছাত্র কি পদ্ধতিতে শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা আয়ত্ত করতে পারবে, এর যদি কোনো রূপরেখা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এবং এক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? ধন্যবাদ শান্তনু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এক্ষেত্রে যেটি সবচেয়ে বড় কথা অথবা সবথেকে মুশকিলের কথা, সেটি হচ্ছে তথ্য একটি ছেলেকে গিলিয়ে দেওয়া যায়, কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞার স্তরে উত্তীর্ণ করতে গেলে তাকে নিজেকে উত্তীর্ণ হতে হয়। বাইরে থেকে এটা করা যায় না। তাহলে আমি বরঞ্চ এখান থেকে শুরু করি যে এক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? করণীয় যেটা, সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে নিজেদেরকে এই ছাঁচে ঢালা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। করণীয় কি? অভিভাবকদের নিজেদের বিচারশীল জীবনযাপন। কারণ একটি বাচ্চা সে যখন বড় হয়, সে যেমন কোনো কিছু পড়ে শেখে, ঠিক তেমনই শুনে শেখে, দেখে শেখে। এটাকে এনভায়রনমেন্টাল লার্নিং বলা হয়। তার চারপাশের পরিবেশ তাকে যা শেখাচ্ছে। এই কথাটি খুব সাধারণ কথা, আমরা সবাই জানি। একটি বাড়িতে যদি একটি বাচ্চার সামনে বড়রা কোনো রকম খারাপ কথা না বলেন, বা বাচ্চাটি অন্য কোথাও খারাপ কথা না শোনে, তাহলে তার পক্ষে খারাপ কথা শেখা সম্ভব নয়। পক্ষান্তরে একটি বাচ্চা সে যদি এমন একটি পরিবেশে বড় হয় যেখানে অজস্র কুকথার ফোয়ারা ঝরেই চলেছে, তাহলে সে মানে না বুঝেই তোতা পাখি বা টেপ রেকর্ডারের মতো সেটা বলতে থাকে। সে মানে বোঝে না। এখন যদি অভিভাবকরা তাদের নিজেদের জীবন পরিবর্তন করতে আগ্রহী হন, অর্থাৎ তারা যদি নিজেদের মননশীলতা দিয়ে, নিজেদের ব্যবহার দিয়ে এই শিশুটির চারপাশে এমন একটি পরিমণ্ডল সৃষ্টি করতে পারেন যেখানে তার জিজ্ঞাসার উত্তরগুলি সে এমনভাবে পায় যে সে তার অজান্তেই এটি অনুভব করে যে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে কতগুলো ধাপ
পেরিয়ে আমাকে সিদ্ধান্তে পৌঁছতে হয়, তবে খুব স্বভাবতই তার মধ্যে মননশীলতার ক্ষেত্র জাগ্রত হবে। আমরা এটা খুব মজার একটা কথা বলি, আমরা অভিভাবকরা বাচ্চাটি সম্বন্ধে যখন মন্তব্য করি, বাচ্চাটি সম্বন্ধে যখন চিন্তা করি, তখন সব দোষ, সব গুণ বাচ্চাটির ঘাড়ে ফেলে দিয়ে চিন্তা করি। নিজেদের দিকে দেখি না। এ বিষয়ে একটা খুব মজার কাহিনী মনে পড়ে যাচ্ছে। এটা একদমই একটা জোকস। সেটি হচ্ছে যে একটি ছোট জায়গার স্টেশন মাস্টার বাজারে গেছেন। সেখানে তার ছেলের স্কুলের হেডমাস্টার মশাইও বাজার করতে গেছেন। এটা একটা ছোট জায়গার জন্য খুব স্বাভাবিক ব্যাপার। সেখানে হেডমাস্টার মশাই স্টেশন মাস্টার মশাইকে বলছেন যে, মাস্টার মশাই, ছেলেটার দিকে একটু নজর দিন, ও তো এই বয়সেই চুরিবিদ্যে শিখছে। এক হাট লোকের সামনে ছেলের নামে এরকম অভিযোগ। স্টেশন মাস্টার খুব রেগে গিয়ে বললেন, কিরকম? হেডমাস্টার মশাই বললেন যে, আর বলবেন না, সেই দিন ও ওর পাশের ছেলেটির পেন্সিলটা চুরি করে নিয়েছে। তো অত্যন্ত অপমানিত, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তো স্টেশন মাস্টার মশাই বাড়িতে এলেন। বাড়িতে ঢুকেই সামনে দেখেন ছেলেকে। তো তিনি বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বাঘের মতো তার ছেলের ওপরে পড়ে তাকে প্রচণ্ড মারতে মারতে বলছেন যে, হতভাগা ছেলে, অন্যের পেন্সিল চুরি করার তোমার দরকার পড়ে কিসে? প্রত্যেক সপ্তাহে স্টেশন থেকে তোমাকে যে অতগুলো পেন্সিল এনে দিই, সেগুলো যায় কোথায়? এই যে কাহিনীটি, এই কাহিনীটি হাসির হলেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে আমাদেরকে। বাবা মায়ের চরিত্রের ছাপ জানিত বা অজানিতভাবে বাচ্চাটির ওপরে পড়ে। সে যদি দেখে তার বাড়িতে তার মা বাবা যুক্তি দিয়ে আলোচনা করছে, নিজেদের অহংকারটাকে পেছনে ঠেলে দিয়ে, যে কোনো বিষয়ই তারা আলোচনা করছে যুক্তি দিয়ে, এর ছাপ কিন্তু ছেলেটির উপর পড়ে। যদি বাড়িতে মননশীলতার চর্চা থাকে, যদি ছেলেটির উত্তর যথাসম্ভব যুক্তিসিদ্ধভাবে দেওয়া যায়, যদি তার আচরণের ভুল ভ্রান্তি বুঝিয়ে দেওয়া যায় যে কেন এটা ভুল, কিসের সাপেক্ষে এটা ভুল, তাহলে বাচ্চার সমস্ত চাঞ্চল্য সত্ত্বেও বাচ্চার ওপরে তার প্রভাব পড়তে বাধ্য। এই যে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব কিছুকে যাচিয়ে নেবার যে প্রবণতা ছোটবেলা থেকে ধীরে ধীরে গড়ে ওঠে, তার জ্ঞানত অথবা অজ্ঞানত, জ্ঞানত হওয়ার সুযোগ খুবই কম, অজ্ঞানতই বা অজান্তেই, সেটি তাকে বাধ্য করে পরবর্তী তার কাছে যে কোনো তথ্য আসলেই সে যুক্তির চোখ দিয়ে সেটিকে দেখার চেষ্টা করবে। সুতরাং
যদি আমাদেরকে এটা জানতে হয় যে আমাদের করণীয় কি বাচ্চাটির জন্যে, তাহলে প্রথম এবং প্রধান কথা হচ্ছে আমাদের নিজেদের জীবনকে মননশীল করে গড়ে তুলতে হবে। কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত গাওয়া অথবা কবিতা পড়া এটিই মননশীলতা নয়। মননশীলতা হচ্ছে যে কোনো তত্ত্বের পিছনে, যে কোনো তথ্যের পিছনে যে সত্যটি লুকানো আছে সেই সত্যটির কাছে পৌঁছানোর চেষ্টা করা, এটিকে মননশীলতা বলা হয়। এটি একটি নির্দিষ্ট মানসিকতা। এই মানসিকতা মানুষ অনুশীলনের ফলে ধীরে ধীরে নিজের মধ্যে তৈরি করতে পারে। ফলে এনভায়রনমেন্টাল লার্নিং হয় বাচ্চাটির, সে তার চারপাশের প্রকৃতি থেকে, পরিবেশ থেকে শেখে এইভাবে একটি জিনিসকে ট্যাকল করতে হয়। আমরা নিজেরা ভোগবাদকে অত্যন্ত বেশি গুরুত্ব দেব, টিভি মোবাইলে সারাদিন মুখ গুজে কাটাবো, বাচ্চাকে সহজে খাওয়ানোর জন্য মোবাইলে অথবা টিভিতে কার্টুন দেখাবো এবং আশা করব আমার বাচ্চার মধ্যে মননশীলতা গড়ে উঠবে, এ আশা নিতান্তই দুরাশা মাত্র। এটি হয় না কখনো। এরপর আরেকটি কথা, অভিভাবকদের নিজেদেরকে জানতে হবে তাদের কাজগুলি তাঁরা কেন করছেন, কেন তাঁরা অন্য একটি কিছু করবেন না। এই যে জিনিসটি, এটি বাচ্চাকে যদি দেখানোর চেষ্টা করা হয়, এটা করতে হয়, এটা করতে নেই, এই ডিকটামটা বাদ দিয়ে তাকে যদি এটা দেখানো যায় এই জন্য এটা করতে নেই, এই জন্য এটা করতে হয়, তাহলে বাচ্চার মধ্যে ধীরে 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 এই মানসিক প্রবণতাটি অর্থাৎ মননশীলতাটি গড়ে ওঠে। কিন্তু আমি নিজেই জানি না আমি কেন এই কাজগুলি করছি, আমি নিজেই প্রবাহে ভেসে চলেছি, আর আমি আশা করছি আমার সন্তান মননশীল হবে, এ কথা নিতান্তই ভাবা ভুল। এরপর আসছে প্রজ্ঞা। নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে আমি সারা জীবনে কি অর্জন করলাম, আমি আমার সন্তানের জন্য কি রেখে যাব। এখানেও আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই। প্রাচীনকালে গুরুগৃহ থেকে যখন ছাত্ররা ফিরে আসতেন, তখন প্রধান আচার্য যিনি, গুরু যিনি, তিনি তাদের সবাইকে একসঙ্গে বসিয়ে তাদেরকে জীবনের একটা মূলগত ফ্রেম দেওয়ার চেষ্টা করতেন, যে ফ্রেমের মধ্যে তারা তাদের অধীত বিদ্যাকে প্রয়োগ করবে। সেখানে সেই মন্ত্রের মধ্যে, সেটিকেই সমাবর্তন মন্ত্র বলা হয়। এখন তো সমাবর্তন বলতে গ্র্যাজুয়েশনের কনভোকেশনকে বোঝানো হয়, পুরোটাই একটা পাশ্চাত্য ধারা। কিন্তু প্রাচীন ভারতে সমাবর্তন বলতে স্নাতকরা
যখন ফিরতেন। সেই সমাবর্তন মন্ত্রের মধ্যে গুরু একটি মন্ত্র বলতেন, আচার্যায় প্রিয়ম ধনম আহৃত্য প্রজাতন্তুং মা ব্যবচ্ছেৎসি। আচার্যকে দক্ষিণা প্রদান করিয়া গৃহে ফিরিয়া গিয়া কথাটি আর বললেন না, আচার্যের দক্ষিণা দিয়ে বাড়ি ফিরে আর কি বংশধারা উৎসন্ন করবে না। এটা একটা ভারী অদ্ভুত জিনিস না? বংশধারা কেন উৎসন্ন করবে না? কারণ তোমার যে প্রজ্ঞার ধারা, তোমার যে অনুভূতির ধারা, সেই অনুভূতি বা প্রজ্ঞা বা উপলব্ধির ধারা, সেই ধারা মনুষ্য সমাজের কল্যাণে যাতে সবসময়ের জন্যেই প্রবাহিত থাকে, সেই জন্য বংশধারা উচ্ছিন্ন করবে না। এই জায়গাটি আমরা যদি মনে রাখি, আমার মনে হয় সেটি অভিভাবকদের জন্য এবং শিশুদের জন্য এটি করা কল্যাণকর, মঙ্গলকর। তারা মনুষ্যত্বের তপস্যার দিকে নিজেরাও যাবেন অভিভাবকেরা, এবং তার পরবর্তী যে বংশধররা তারাও ধীরে ধীরে তাদের পদানুসরণ করে তাদের যতদূর যাওয়া তার থেকে আরো এগিয়ে যেতে চেষ্টা করবে। অতএব অভিভাবককে জিজ্ঞেস করতে হবে, আমার সারা জীবনের অর্জন কি? কতগুলো ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, গাড়ি? নাকি আমার নিজের জীবনের কিছু উপলব্ধি আছে, আমার নিজের জীবনের কিছু অনুভব আছে, যেটি আমি আমার পরবর্তী ধারায় দিয়ে যাব, তাকে আমার দিয়ে যাওয়ার মতো কিছু আছে। এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই প্রশ্নের বিষয়ে যা আলোচনা, সেটি আমার পক্ষে যতটা সম্ভব আমি করলাম। এরপর যদি কোনো বক্তব্য থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আজ আসি, নমস্কার।